স্রোতের পেছন এবার সার্থকের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ স্রোতের পেছন অবশেষে সেই প্রত্যন্ত গ্রামের উদ্দেশ্যে রওনা হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সিভিল ড্রেসে যখন পুলিশ আগে থেকেই সার্থকের দেওয়া তথ্য অনুযায়ী স্রোতের পেছা করার জন্য যখন আগে থেকেই সেখানে ওয়েট করতে থাকে স্রোতের জন্য, ঠিক সেই মুহূর্তেই কিঞ্জল ওর ছোটদা ভাইকে বলতে থাকে যে ছোটদা ভাই তুই যেখানে আছিস তুই সেখানেই থাক, স্রোত কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছবে। অন্যদিকে যখন সার্থক স্রোতকে ফোন করে ঠিক সেই মুহূর্তে স্রোতকে সার্থক বলতে থাকে যে স্রোত তোমার আসতে বাড়িতে ফিরতে কি লেট হবে? তখন স্রোত বলতে থাকে যে দেখো বাড়িতে ফিরতে আমার আজকে অনেকটা লেট হয়ে যেতে পারে এবং আমি ফেরার পথে আমি ঠিক করেছি যে আমি আমার মায়ের কাছেই চলে যাবো, তাই তুমি আমাকে নিয়ে একদম টেনশন করো না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে শ্রুতস্বিনী তুমি কত আর মিথ্যাচার করবে বলো তো, আজই সকল রহস্যের সমাধান হয়ে যাবে, আজই তোমার বোনকে হাতে নাতে পুলিশ ধরে নিয়ে আসবে। তুমি যে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হচ্ছ সেই গন্তব্যের ঠিকানা অবধি আমি সমেত পুলিশকে নিয়ে যাব এবং আমিও দেখি যে কী করে এই যাত্রায় তুমি পুলিশের হাত থেকে নিজেকে রেহাই করাও এবং তোমার বোনকে রেহাই করাও। কারণ এবারে তুমি পুলিশের কাছ থেকে কোনো কিছু লুকাতে পারবে না। তুমি পুলিশের ইন্ট্রোডিকশনে যত ভুলভাল তথ্যই দিয়ে থাকো না কেন, কিন্তু এই যাত্রায় যে পুলিশ তোমাকে হাতে নাতে ধরে ফেলবে এবং তোমার সেই বোনকে টেনে হিঁচড়ে ওর সকল অপকর্মের অপরাধের শাস্তি দিবে এবং সুষ্ঠু বিচার যাতে হয় সেই ব্যবস্থা এবার আমি করবো। আমিও দেখি যে নীলাঞ্জনা দেবী কতদিন আপনি এরকম করে পালিয়ে পালিয়ে বেড়াতে পারেন। অন্যদিকে কিঞ্জলের ছোটদা ভাই বলতে থাকে যে দেখো এর পরবর্তী পদক্ষেপ আমরা যাই নিই না কেন তার আগে কিন্তু আমাদেরকে গাড়ি চেঞ্জ করতে হবে, কারণ সেই গ্রাম অবধি যাওয়ার আগে বেশ কয়েকবার গাড়ি বদলাতে হবে যাতে করে কারো আমাদের উপরে সন্দেহ না হয় এবং তার জন্য তোমার চোখও এক পর্যায়ে আমাদেরকে বাঁধতে হবে, বেঁধে তারপরেই আমরা সেই গ্রাম অবধি তোমাকে নিয়ে যাবো। কারণ আমরা কোনো মতেই চাই না কোনো রকম কোনো রিস্ক ওদের উপর এসে পড়ুক এবং পুলিশ ওদের অবধি পৌঁছাতে পারুক, এরকম কোনো অবস্থাতেই আমরা কোনো রকম কোনো ক্লু রাখতে চাই না। তার জন্যই তুমি যতই আমার বিশ্বস্ত লোক হয়ে থাকো না কেন স্রোত, কিন্তু তার সত্ত্বেও তোমাকে এতটুকু অন্তত রুলস মানতেই হবে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। অন্যদিকে স্রোত বলতে থাকে আমি তো বললাম তোমাদের যেভাবে হোক না কেন আমাকে জাস্ট তোমরা সেই ক্রান্তির ভাইয়ের দলের সঙ্গে একবার মিট আপ করিয়ে দাও, তারপরে বাদ বাকিটা আমি ওদের সঙ্গে বুঝে নেবো। অন্যদিকে নীলু বলতে থাকে যে কেন আজকে সকাল থেকে আমার মনটা খচখচ করছে, যে আসছে কলকাতা থেকে সে একটা মেয়ে এটা বললো, কিন্তু সেই মেয়েটা আদৌ কি আমার পূর্ব পরিচিত না, সে কি উদ্দেশ্য নিয়ে এখানে আসছে, সে কেনই বা আগ্রহ করছে এতটা আমাদের সঙ্গে দেখা করার জন্য, বা কি তার পরিচয় কিছুই এখনো পর্যন্ত জানতে পারছি না। অন্যদিকে ক্রান্ত এসে বলতে থাকে যে কী ব্যাপার নীলু, তোমাকে যখন থেকে খবরটা দিয়েছি তখন থেকে তোমাকে বড্ড বেশি অস্থির বলে মনে হচ্ছে, কি হয়েছে, এটা কী নিয়ে ভাবছো এত তুমি, এত ভয় করার কোনো কিছুতে নেই। অন্যদিকে নীলু বলতে থাকে ভয় আমার এই জায়গাটাতেই কাজ করছে, যখন কিনা আমি শুনতে পেয়েছি যে সেই মেয়েটা কলকাতা থেকে আসছে তার এত আগ্রহ কিসের বলো তো আমাদের সঙ্গে দেখা করার জন্য, আমরা তো এরকম কোনো সেলিব্রিটি না যে আমাদের সঙ্গে দেখা করতেই হবে, তার সত্ত্বেও সেই সকল প্রতিবন্ধকতা দূর করে কেন আমাদের সঙ্গে দেখা করার জন্য আসছে, যেখানে কিনা সকলে আমাদের নাম শোনা মাত্রই কেঁপে উঠে আমাদের থেকে দূরে ভাগে, আর সেখানে কিনা আজকে সে আমাদের জন্য দেখা করার জন্য কলকাতা থেকে এতটা রাস্তা পার করে আসছে, তার জন্য নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে। অন্যদিকে পুলিশকে সার্থক বলতে থাকে যে অফিসার আপনারা আমাদের পেছনই তো আছেন, কোনো মতে আমার ওয়াইফের যাতে এই যাত্রায় কোনো রকম কোনো রিস্ক না হয় সেদিকটা কিন্তু আপনাদেরকেই খেয়াল রাখতে হবে। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে আমরা গোটা গ্রামটা ঘিরে ফেলেছি। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।